আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার, বিজ্ঞান বিভাগ। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের সাথে দেখা হলো আরেকটি অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কিছুদিন আগে আমাদের প্রথম মূল্যায়ন পরীক্ষা শেষ হয়েছে। আজকে থেকে আমাদের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার প্রথম ক্লাস শুরু। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। আমাদের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা তোমরা সিলেবাসে দেখবে, শুরু হবে এপ্রিল মাসের 19 তারিখ থেকে। তাহলে আমরা দ্বিতীয় মূল্যায়নের যে অংশগুলো আছে আমরা ধারাবাহিকভাবে পড়ব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি অনুসরণ করবে। আমরা আজকে তোমাদের বইয়ের দ্বিতীয় মূল্যায়নের যে অংশ প্রথম অধ্যায়টা আছে, অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা পড়া শুরু করব। আমরা রাসায়নিক বিক্রিয়ার অধ্যায় 8-এর পার্ট 1 থেকে 7 পর্যন্ত পড়ব। শিক্ষার্থীরা, এই অংশটুকু পড়ে আমরা কি জানব? আমরা রাসায়নিক বিক্রিয়া কি বলতে পারবো, প্রতীক, সংকেত ও যোজনী সম্পর্কে বলতে পারবো, বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা জেনে নিলাম এই অংশটুকু পরে, অর্থাৎ পার্ট 1 থেকে 7 পরে আমরা কি কি জানব। তাহলে আমরা প্রথমে দেখে নেই তোমাদের পাঠের প্রতীক, সংকেত এবং যোজনী কি। আমরা প্রথমে শিখব প্রতীক সম্পর্কে। দেখো শিক্ষার্থীরা, প্রতীক এখানে স্ক্রিনে আমরা 3টি মৌলিক পদার্থের প্রতীক আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথমে জেনে নেই প্রতীক কি। মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। মৌলের নামের সংক্ষিপ্ত রূপ বা পরমাণুর সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রতীক। আমরা জানি এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এই 118টি মৌলিক পদার্থকে খুব সহজে জানার জন্য যে সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রতীক। প্রতীক লেখার নিয়মগুলি সম্পর্কে আমরা এখন শিখব। প্রথম নিয়ম দেখো, প্রতীক ইংরেজি নামের প্রথম অক্ষরকে বড় হরফে লিখে প্রতীক নির্দেশ করা হয়। সাধারণত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে বড় হরফে লিখে প্রতীক নির্ধারণ করা হয়। এবার আমরা শিখব দ্বিতীয় নিয়মটা। দেখো দ্বিতীয় নিয়মটা কি। আমরা এখানে 3টি মৌলিক পদার্থের প্রতীক আমরা দেখতে পাচ্ছি। দেখো কার্বন প্রতীক সি, ক্যালসিয়াম Ca, ক্লোরিন Cl। তাহলে দ্বিতীয় নিয়মে দেখো, দ্বিতীয় নিয়মটা শেখার আগে আমরা একটু খেয়াল করি মৌলের নামের যে প্রতীকগুলো প্রত্যেকটার প্রথম অক্ষর হচ্ছে সি দিয়ে। দেখো তাহলে যখন দ্বিতীয় নিয়মটা শুরু হলো তখন কিভাবে সেই দ্বিতীয় নিয়মটাকে বিজ্ঞানীরা তারা ব্যাখ্যা করেছেন। যদি মৌলের নামের প্রথম অক্ষর একই হয়, একাধিক মৌলের নামের প্রথম অক্ষর যদি একই হয়, প্রতীকগুলো যদি একই হয়, সেক্ষেত্রে প্রথম মৌলটা সি, তারপরে দেখো ক্যালসিয়াম, সি এর পরে ছোট হাতের এ লিখে ক্যালসিয়ামের প্রতীক নির্ধারণ করা হয়েছে। তারপরে দেখো ক্লোরিনের পরবর্তী অক্ষরটা কি CH, কিন্তু এখানে আমরা দেখছি ক্লোরিনের সাথে প্রতীক হিসাবে দেওয়া আছে L কে। কেন হয়েছে এটা? কারণ উচ্চারণ ধ্বনিতে L এর প্রাধান্য বেশি। তাহলে দ্বিতীয় নিয়মটা কি হলো, যে মৌলের নামে প্রথম অক্ষর যদি একই হয় সেই ক্ষেত্রে প্রথম অক্ষরটিকে ঠিক রেখে পরের অক্ষরটি ছোট হরফে লিখে অথবা উচ্চারণ ধ্বনিতে যার প্রাধান্য বেশি সেই হরফটিকে ছোট হরফে লিখে মৌলের প্রতীক নির্দেশ করা হয়। আর আরেকটি নিয়ম হচ্ছে কোন কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষার প্রথম অক্ষর বা প্রথম 2 অক্ষর দিয়েও লেখা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রতীক লেখার নিয়মগুলো জানলাম। নিয়মগুলো কি আমরা জানলাম আরেকবার একটু বলে নেই। যে প্রথমত ইংরেজি নামের প্রথম অক্ষরকে বড় হরফে লিখে প্রতীক নির্ধারণ করা হয়। দ্বিতীয় নিয়মটা কি ছিল, যদি মৌলের নামের একই অক্ষর হয় প্রথম প্রতীকে, সেই ক্ষেত্রে পরের অক্ষরটিকে দ্বিতীয় ছোট হরফে লিখে অথবা উচ্চারণ ধ্বনিতে যার প্রাধান্য বেশি সেটিকে ছোট হরফে লিখে প্রতীক নির্ধারণ করা হয়। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো সংকেত সম্পর্কে। সংকেত কি? দেখো সংকেত কি, আমরা আগে সংকেতটা কি সেটা একটু জেনে নেই। সংকেত হচ্ছে মৌল বা যৌগের অণুর নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। অণু, তাহলে অণুটা কি? পরমাণু গুচ্ছ, অনেকগুলি পরমাণু যখন গুচ্ছাকারে থাকে সেটা হচ্ছে অণু। তাহলে অণুর নামের বা মৌল বা যৌগের নামের সংক্ষিপ্ত রূপই হচ্ছে সংকেত। সংকেত লেখার নিয়ম 3টি। সংকেত লেখার নিয়ম 3টি।
শিক্ষার্থীরা আমরা উদাহরণের মাধ্যমে সংকেত লেখার নিয়মগুলি শিখব। প্রথম নিয়মটা দেখো, এখানে আমরা স্ক্রিনে একটা যৌগের নাম দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডে দেখো ক্যালসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনীয় 2। এজন্য আমরা এই লেখার পাশে সংকেত লেখার সময় কোনো যোজনী আমরা ব্যবহার করিনি। যোজনী হচ্ছে একটি মৌলের সাথে আরেকটি মৌলের যুক্ত হওয়ার যে যোজ্যতা, সেটা হচ্ছে যোজনী। তাহলে এখানে যখনই মৌলের যোজনী একই হয় সেই ক্ষেত্রে সংকেত লেখার সময় যোজনী লেখার প্রয়োজন হয় না। দ্বিতীয় নিয়মটি দেখো, এখানে একটা যৌগিক পদার্থের নাম দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড, CO2। কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে কার্বন ডাই অক্সাইড। দেখো এখানে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2। মৌলগুলো যখন যৌগ তৈরি করে তখন তারা নিজেদের মধ্যে যোজনী বিনিময় করে, ভাগাভাগি করে। কিভাবে আসলো? এখানে কার্বনের যে যোজনী 4 ছিল সেটা ছিল অক্সিজেনের পাশে, এবং অক্সিজেনের 2 হচ্ছে কার্বনের পাশে। যেহেতু 4 2 এর গুণিতক, এজন্য আমরা এখানে লিখেছি CO2। এবং 3 নম্বরের নিয়ম দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড এর দুটা ভিন্ন যোজনী, অ্যালুমিনিয়ামের যোজনী 3 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যেহেতু এখানে ভিন্ন ভিন্ন যোজনী, এজন্য মৌলের পাশে ছোট করে আমরা যোজনী দেখতে পাচ্ছি। তাহলে সংকেত লেখার 3টি নিয়ম আমরা জানলাম। যোজনী একই হলে যোজনী লেখা সংকেতে যোজনী লেখার দরকার নেই। যদি যোজনী গুণিতক হয় সেক্ষেত্রে বিনিময় করে লিখতে হয়, ভাগ করে লিখতে হয়। আর যদি ভিন্ন ভিন্ন যোজনী হয় সেক্ষেত্রে যোজনী ব্যবহার করতে হয়। যোজনী লেখার 3টা নিয়ম সম্পর্কে আমরা জানলাম। শিক্ষার্থীরা, আমরা প্রতীক, সংকেত এবং যোজনী সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো এই অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে। রাসায়নিক বিক্রিয়া কি? দেখো, এক বা একাধিক বস্তুর রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন পদার্থ সৃষ্টির প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। তাহলে যে পদার্থগুলো সম্পূর্ণ নতুনভাবে তৈরি হয়, পরিবর্তিত হয়ে, এই পদার্থ সৃষ্টির যে প্রক্রিয়া সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমরা স্ক্রিনে একটি রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছি। দেখো, Fe মানে আয়রন, তার সাথে যোগ হয়েছে কপার সালফেট। আয়রন এবং কপার সালফেট, এটা হচ্ছে একটা মৌল, এটা হচ্ছে একটা যৌগ। দেখো, সম্পূর্ণ পরিবর্তিত হয়ে নতুন দুটো পদার্থ তৈরি হয়েছে, একটা হচ্ছে আয়রন সালফেট, একটা হচ্ছে কপার। তাহলে এই যে পরিবর্তন, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। শিক্ষার্থীরা, এই রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলি অংশগ্রহণ করে এদেরকে বলা হয় বিক্রিয়ক। যে পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই পদার্থগুলিকে বলা হয় বিক্রিয়ক। এখানে আয়রন এবং কপার সালফেট রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। নতুন করে যে পদার্থগুলো উৎপন্ন হলো এগুলোকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক হচ্ছে বিক্রিয়া সংঘটনের পূর্ব অবস্থা, আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে বিক্রিয়া সংঘটনের পরবর্তী অবস্থা। এবং দেখো, রাসায়নিক সমীকরণ লিখতে গেলে তোমাকে কি জানতে হবে? তোমাকে প্রতীক, সংকেত এবং কিছু চিহ্ন সম্পর্কে তোমাকে জানতে হবে, না হলে তুমি রাসায়নিক সমীকরণ লিখতে পারবে না। এবং রাসায়নিক সমীকরণে সবসময় বিক্রিয়ককে লিখতে হয় হাতের বাম দিকে, এবং বিক্রিয়াজাত পদার্থগুলিকে লিখতে হয় হাতের ডান দিকে। এবং উভয় পদার্থের মাঝখানে, অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মাঝখানে অ্যারো চিহ্ন অথবা সমান চিহ্ন দিতে হয়। যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ একাধিক হয় সেই ক্ষেত্রে দুটোর মাঝখানে কি দিতে হয়? যোগ চিহ্ন দিতে হয়। এবং দুই দিকের অণুর এবং পরমাণুর সংখ্যা সমান করতে হয়। পরমাণুর সংখ্যা সমান করাটাকে বলা হয় সমতাকরণ। রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের কোনো ধ্বংস বা বিনাশ হয় না, শুধুমাত্র পদার্থগুলো নতুন রূপে বিন্যস্ত থাকে। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া কি জানলাম, রাসায়নিক সমীকরণ সম্পর্কে আমরা জানলাম। রাসায়নিক বিক্রিয়ার পরে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থ এবং বিক্রিয়ক পদার্থকে লেখার যে নিয়ম, এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এখন আমরা দেখব রাসায়নিক বিক্রিয়াকে কি কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো শিক্ষার্থীরা, গঠন অনুসারে, বৈশিষ্ট্য অনুসারে রাসায়নিক বিক্রিয়াকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া।
আমরা আজকে সংযোজন এবং দহন বিক্রিয়া সম্পর্কে পড়ব। দেখি আমরা এখন সংযোজন বিক্রিয়াটা আসলে কি ধরনের একটি বিক্রিয়া। আমরা আগে সংজ্ঞাটা দেখে নেই, তারপর আমরা এই বিক্রিয়ার ব্যাখ্যাটা আমরা পড়ব। সংযোজন বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন রাসায়নিক পদার্থ তৈরি করে, তখন তাকে সংযোজন বিক্রিয়া বলে। তোমরা যদি সংজ্ঞাটা খুব ভালোভাবে দেখো, বুঝতে পারো, তাহলে তোমরা সহজেই যে কোনো বিক্রিয়া দেখলে বুঝতে পারবে তোমাদের এই সংযোজন বিক্রিয়াটা দেখতে কি রকমের হয়। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের সমস্ত বিক্রিয়াগুলো তোমাদেরকে দেখে চিনতে হবে যে কোনটা কি ধরনের বিক্রিয়া, কারণ বোর্ড পরীক্ষা বা তোমাদের ক্লাসের যে কোনো পরীক্ষাতে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া দিয়ে সমীকরণ দিয়ে তোমাদের প্রশ্ন আসবে। তাহলে আমাদের এই বিক্রিয়াটা কি ধরনের, যেখানে একের অধিক পদার্থ একত্রিত হবে এবং তারা সব মিলে একটা মাত্র পদার্থ তৈরি করবে, এ ধরনের বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। আমরা একটু ব্যাখ্যার মাধ্যমে আর একটু ভালো করে এটা সম্পর্কে জেনে নেই। দেখো এখানে আয়রন এবং সালফার, আয়রন এবং সালফার, দেখো দুইটা মৌল মিলে উৎপন্ন হচ্ছে একটা যৌগ ফেরাস সালফাইড, ফেরাস সালফাইড। তাহলে এখানে বাম দিকে দেখো একাধিক পদার্থ, ডান দিকে শুধুমাত্র একটা পদার্থ। তাহলে এই ধরনের বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। শিক্ষার্থীরা, আমরা আয়রন এবং সালফার মিলে সালফার ডাই অক্সাইড কিভাবে তৈরি হয় তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর একটা বর্ণনা দেওয়া আছে। আমরা এই বর্ণনাটা একটু পড়বো এখন। দেখো, এই পরীক্ষাতে আমাদের দুইটা পদার্থ নিতে হবে, একটা হচ্ছে আয়রন, একটা হচ্ছে সালফার। অনুপাত কত? 4:7:4, অর্থাৎ আমরা আয়রন নিব 7 গ্রাম এবং সালফার নিব আমরা 4 গ্রাম। একটা টেস্ট টিউবের মধ্যে আমরা আয়রন এবং সালফারকে খুব ভালোভাবে গুঁড়ো করে আমরা টেস্ট টিউবে রাখবো এবং তার নিচে আমরা অল্প অল্প তাপ দিতে শুরু করব। যখন দুইটা পদার্থ মিলে রক্তিভাব অর্থাৎ লাল রঙের একটা পদার্থের সৃষ্টি হবে, তখন আমরা তাপ দেওয়া বন্ধ করব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা টেস্ট টিউবটিকে ভেঙে যে পদার্থটি বের করব দেখতে হবে ধূসর রঙের। এই পদার্থটি হচ্ছে সালফার ডাই অক্সাইড। তাহলে দেখো, এখানে দুটা পদার্থ ছিল আয়রন এবং সালফার, উৎপন্ন হয়েছে একটা পদার্থ সালফার ডাই অক্সাইড। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের মধ্যে এরকম সালফার এবং আয়রন যেরকম একটা বিক্রিয়া আছে, এরকম আরেকটা বিক্রিয়া দেওয়া আছে জিঙ্ক এবং সালফারের। জিঙ্ক এবং সালফার মিলে উৎপন্ন হয় জিঙ্ক সালফাইড। তাহলে অনেকগুলি পদার্থ মিলে যখন একটা পদার্থ হবে, এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার একটি উপবিভাগ হচ্ছে সংশ্লেষণ। সংযোজন বিক্রিয়ার একটি উপবিভাগ হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। দেখো, আমরা সংজ্ঞাটা প্রথমে একটু দেখে নেই। কোন মৌল বা যৌগের সাথে অক্সিজেনের বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। কোন মৌল বা যৌগের সাথে অক্সিজেনের বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। দহন কথাটার মানে কি শিক্ষার্থীরা? দহন মানে হচ্ছে জ্বালানো পোড়ানো। দহন কথাটার মানে হচ্ছে জ্বালানো পোড়ানো, এবং কখনোই কোনো জিনিস পুড়বে বা জ্বলবে যখন সেখানে অক্সিজেনের উপস্থিতি থাকবে। তাহলে এতে কি উৎপন্ন হয়? এতে প্রচুর পরিমাণে তাপ এবং শক্তি উৎপন্ন হয়। এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় দহন বিক্রিয়া। আমরা স্ক্রিনে দহন বিক্রিয়ার দুটা সমীকরণ আমরা দেখি। দেখো, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। ম্যাগনেসিয়ামকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয়, ছাইয়ের মতো যে পদার্থটা তৈরি হয়, পুড়ে গেলে যে ছাই তৈরি হয়, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম এই পরীক্ষাটি যদি আমরা কিভাবে করতে পারি, এক টুকরা ম্যাগনেসিয়ামের টুকরাকে যদি আমরা আগুন জ্বালিয়ে দেই, এবং আগুন কখন জ্বলবে? যখন যদি সেখানে অক্সিজেন থাকে। এবং একসময় ম্যাগনেসিয়ামের যে ফিতাটি, রিবন, যেটা পুড়ে যখন ছাই হয়ে যাবে, এই ছাইটি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং আমাদের কার্বন ডাই অক্সাইড, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে যে উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় দহন বিক্রিয়া। আমরা একটু আগে সংযোজন বিক্রিয়া সম্পর্কে আমরা পড়েছি। দেখো, সেখানেও দুইটা কি ছিল? দুইটা পদার্থ মিলে একটি পদার্থ। এখানে দেখো, দুইটা পদার্থ মিলে একটা পদার্থ। তাহলে কি আমরা কি দহনকে সংযোজন বলতে পারবো এবং সংযোজনকে আবার দহন বলতে পারবো? আমরা সংযোজনকে দহন বলতে পারবো না,
কিন্তু দহনকে আমরা সংযোজন বলতে পারবো, কারণ এখানে দুটি পদার্থ মিলে একটি পদার্থ হয়েছে এবং এখানে অবশ্যই থাকবে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। কিন্তু সংযোজন বিক্রিয়া সেখানে অক্সিজেনও থাকতে পারে, তাপ বৃদ্ধি হতে পারে, তাপ হ্রাস হতে পারে। এই জন্য আমরা সংযোজনকে আমরা দহন বলতে পারবো না, কিন্তু দহন বিক্রিয়াকে আমরা সংযোজন বলতে পারবো। শিক্ষার্থীরা, আমরা সংযোজন এবং দহন সম্পর্কে আমরা জানলাম। আর কি পড়লাম এই অংশ থেকে? আমরা প্রতীক, সংকেত এবং যোজনী সম্পর্কে আমরা জানলাম। আমাদের এই অধ্যায় পড়তে গেলে যে কোনো আমাদের যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো পড়তে গেলে তোমাদেরকে যেটা খুব ভালোভাবে জানতে হবে, তোমাদের বইয়ের ৭৭ পৃষ্ঠার যে চার্টটা দেওয়া আছে প্রতীক, সংকেত এবং যোজনী নিয়ে, এই চার্ট তোমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। ওই চার্টে তোমরা দেখবা যে মৌলিক পদার্থকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ধাতু এবং অধাতু, আরেকটা অংশে দেখবো যৌগমূলক। যৌগমূলকটা কি? যৌগমূলক হচ্ছে, আমরা জানি যে অনেকগুলি পরমাণু যখন একসাথে মিলে একটা গুচ্ছ তৈরি করে তখন সেটাকে বলা হয় অণু। কিন্তু এমন কিছু পরমাণু গুচ্ছ আছে যেগুলো পরমাণুর গুচ্ছ আকারই থাকে, তারা অণুতে রূপান্তরিত হয় না। এ ধরনের পরমাণু গুচ্ছগুলোকে বলা হয় যৌগমূলক। যেমন অ্যামোনিয়াম, NH4, অ্যামোনিয়াম একটা যৌগমূলক। এখানে N একটা পরমাণু এবং হাইড্রোজেনের 4 পরমাণু মিলে একটা অণু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এরা অণু না হয়ে এরা গুচ্ছাকারী থাকে এবং পরমাণুর মতো আচরণ করে। পরমাণুর মতো আচরণটা কি? এরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়া শেষে এরা অপরিবর্তিত থাকে। এই ধরনের পরমাণু গুচ্ছকে বলা হয় যৌগমূলক। তোমাদের এই ৭৭ পৃষ্ঠার চার্ট থেকে তোমাদের যে কোনো পরীক্ষাতে বহুনির্বাচনী প্রশ্ন আসবে, জ্ঞানমূলক প্রশ্ন আসবে, তোমরা এই চার্টটা অনেক ভালোভাবে শিখবে। এবার দেখি ক্লাসে এতক্ষণ কারা খুব ভালোভাবে মনোযোগী ছিলে, আমরা একটু দেখি প্রশ্নগুলো তোমরা বলতে পারো কিনা। প্রথম প্রশ্ন দেখো, রাসায়নিক বিক্রিয়া কি? তাহলে শিক্ষার্থীরা, আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে একটু আগে পড়লাম যে বিক্রিয়াতে সম্পূর্ণ নতুন ধরনের পদার্থ তৈরি হয়। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়ক কাকে বলে? তাহলে বিক্রিয়কটা কার সঙ্গে যুক্ত? রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে যুক্ত। রাসায়নিক বিক্রিয়া যে পদার্থগুলি অংশগ্রহণ করে এগুলোই হচ্ছে বিক্রিয়ক, এবং বিক্রিয়া শেষে যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। প্রতীক কাকে বলে? প্রতীক কাকে বলে? প্রতীকের দুটো সংজ্ঞা আমরা পড়েছি একটু আগেই। একটা হচ্ছে মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক, বা পরমাণু নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। তাহলে মৌলিক পদার্থ এ পর্যন্ত কয়টা আবিষ্কৃত হয়েছে? 118টা। প্রত্যেকটা মৌলিক পদার্থের যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপটি হচ্ছে প্রতীক। রাসায়নিক সমীকরণ কাকে বলে? তাহলে রাসায়নিক সমীকরণটা কার সাথে সম্পর্কিত? এটাও রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। রাসায়নিক বিক্রিয়া সংঘটন হয়ে যাওয়ার পরে এদেরকে যে কিছু প্রতীক, সংকেত, কিছু চিহ্ন দিয়ে লেখা হয়, এই লেখার নিয়মটি হচ্ছে রাসায়নিক সমীকরণ। এবং 5 নম্বর প্রশ্নটা হচ্ছে ফেরাস সালফাইডের সংকেত কি? আশা করি সবার মনে আছে ফেরাস সালফাইডের সংকেতটা কি। ফেরাস সালফাইডের সংকেত হচ্ছে FeS। আমরা প্রশ্নগুলো দেখলাম, আশা করি সবাই প্রশ্নগুলো বলতে পেরেছো। আর যারা বলতে পারেনি, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবে। এই ক্লাস যদি তোমরা ঠিক মতো মনোযোগ দিয়ে না দেখো, তোমরা কিন্তু বাসায় বসে একা একা তোমরা বুঝতে পারবে না অনেক কিছু। তাহলে আজকে আমাদের পড়ার উপরে যেটা SW থাকবে, আমরা একটু SWটা দেখে নেই। তোমাদের পড়া থাকবে অধ্যায় 8-এর পাঠ 1 থেকে 7, তোমাদের এতটুকু পড়া থাকবে। আর তোমাদের SW থাকবে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। সবাই লেখো, তোমাদের ডায়েরি বের করো। SW নম্বর 16 নম্বর SW। কি কি প্রশ্নগুলো থাকে দেখো। প্রথমে, সংকেত কি? সংকেত কি? মিথেনের সংকেত লিখো। 2 নম্বর প্রশ্ন, মিথেনের সংকেত লিখো। 3 নম্বর প্রশ্ন, যৌগমূলক কাকে বলে? যৌগমূলক কাকে বলে? 4 নম্বর প্রশ্ন দেখো, লেডের যোজনী কত?
শিক্ষার্থীরা তোমাদেরকে 77 পৃষ্ঠার যে চার্টটা পড়তে বলা হয়েছে খুব ভালোভাবে পড়বে। এখানে কিছু কিছু মৌলের যোজনী দুইটি, আস এবং ইক দেওয়া আছে, যেটা কম সেটা আস, যেটা বেশি সেটা ইক। এবং তোমাদের পরীক্ষাগুলোতে এই দুই রকমের যোজনী দিয়ে প্রশ্ন অনেক বেশি বেশি আসে, যেমন লেডের যোজনী দুইটা, 2 এবং 4। ঠিক আছে, তোমরা এটা খুব ভালো করে দেখবে। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সালফিউরিক অ্যাসিডের যখন আমরা সমীকরণগুলো পড়লাম সেখানে সালফিউরিক অ্যাসিড ছিল, খেয়াল করেছো তোমরা, H2SO4। আমাদের 6 নম্বর প্রশ্ন দেখো কি, সংযোজন বিক্রিয়া কি? তোমাদের নিশ্চয় মনে আছে সংযোজন বিক্রিয়া কি, যে অনেকগুলি পদার্থ মিলে যখন একটা পদার্থ হয় সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। শিক্ষার্থীরা এই অধ্যায়ে তোমাদেরকে যেটা খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে বিক্রিয়া দেখে তোমাদেরকে চিনতে হবে কোনটা সংযোজন কোনটা দহন। আমরা ধারাবাহিকভাবে আরো বিক্রিয়াগুলো করব, কিন্তু এই অধ্যায়ে তোমাদের প্রশ্ন আসবে বিক্রিয়া থেকে। 7 নম্বর প্রশ্ন দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত লিখো। অ্যামোনিয়াম ক্লোরাইড কিরকম দেখতে? NH4Cl। এবং সবশেষ প্রশ্ন হচ্ছে দহন বিক্রিয়া কি? তাহলে বায়ুর অক্সিজেনের সাথে কোন পদার্থের যে বিক্রিয়া হলে প্রচুর তাপ এবং আলো উৎপন্ন হয়, এই ধরনের বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া। আমরা অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন দেখলাম এবং এছাড়াও তোমাদের প্রতীক সংকেত যোজনী নিয়ে আমরা আলোচনা করলাম। নিয়মগুলো সবাই খুব ভালোভাবে দেখবে। আজকে আশা করি সবাই খুব ভালোভাবে ক্লাসটি দেখেছো, সবাই সুন্দর করে পড়বে এবং এসডব্লিউটা ভালো করে জমা দিবে। আজকে এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি কোনো ক্লাসে। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ।